আচ্ছা, আজকে আমাদের ওই শব্দের কিছু লাস্টের পোর্শন বাদ আছে, অল্প কিছু। তো মনে হয় 8 ঘন্টার মধ্যে আমাদের এই চ্যাপ্টার থিওরি যেগুলা সেগুলো শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো প্রথমে হচ্ছে ওই শব্দের বেগ কি কি ব্যাপারের উপরে নির্ভর করে সেগুলা নিয়ে একটু লিখি। শব্দের বেগের নির্ভরশীলতা, শব্দের বেগের নির্ভরশীলতা। ফার্স্টে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা চেঞ্জ হইলে শব্দের বেগের পরিবর্তন হয়, এবং তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্কটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক, বাট এই ক্ষেত্রে অবশ্যই কেলভিন তাপমাত্রা। সো লিখে রাখতে পারিস যে বাতাসে শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো এই সম্পর্কটাকে আমরা এভাবে লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এখানে টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা অবশ্যই কেলভিন তাপমাত্রা নিয়ে তারপরে কাজটা করতে হবে। অবশ্য আমরা সেলসিয়াসের জন্য করতে পারবো, সেটা কিভাবে করবো আমি একটু পরে দেখাই দিচ্ছি। এটুকু লেখা হইলে বলিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন এইখানে আমরা এই সমানুপাতিক সাইনটা উঠাই দিলে এরকম আসে, ভি ইকুয়ালস টু কে টি। ওকে, এটা একটা সমানুপাতিক ধ্রুবক লিখলাম। তাহলে এখান থেকে আমরা পরের লাইনটা যেটা আনতে পারি, যে বা এই ভি এর নিচে রুট টি কে নিয়ে আসলাম, ভি বাই রুট টি ইকুয়ালস টু কে। তার মানে এখন যেটা লিখতে পারবো আমরা এখান থেকে, যে তাপমাত্রা আর বেগ এমন ভাবে চেঞ্জ হবে যে এটা যদি এই দুইটার অনুপাত সবসময় ধ্রুব থাকবে। তার মানে ব্যাপারটা এরকম হবে যে ভি ওয়ান বাই, পরের লাইনটা এরকম দাঁড়াচ্ছে, ভি ওয়ান বাই রুট টি ওয়ান ইকুয়ালস টু লেখা যাচ্ছে ভি টু বাই রুট টি টু। বা এটাকে যদি আমরা ইকুয়ালস টু কে এটা লেখা যায়। এখন এটাকে আড়াআড়ি করে দিলে ব্যাপারটা এরকম আসতেছে। এটাকে আমরা সূত্র আকারে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু রুট টি ওয়ান বাই টি টু। এটা আমাদের সূত্র আকারে লিখে রাখতে পারিস। ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু রুট টি ওয়ান বাই টি টু, আড়াআড়ি করে দিলে। তো এখন আমরা এটা থেকে এই সম্পর্কটা থেকে ওই জিনিসটা আনার চেষ্টা করব, যে যদি আমরা তাপমাত্রা চেঞ্জ করি প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে আমরা যাতে সরাসরি চাইলে ইউজ করতে পারি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করার জন্য শব্দের বেগ কতখানি বাড়বে বা কমবে, আমরা সেই পরিমাণটা মানে কি পরিমাণ পরিবর্তন হবে সেটা বের করার চেষ্টা করি। তো এখন এই পয়েন্টটার সাথেই ওইটাকে এন বি দিয়ে লিখে রাখতে পারিস। আমরা ওই যে ওই সূত্রটা ইউজ করব। সেটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসে কিন্তু এটা, হ্যাঁ, সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি, আচ্ছা, তাপমাত্রা পরিবর্তনে শব্দের
বেগের পরিবর্তন, সেটা আমরা বের করবো এবার। তো আমাদের একটা জানা তাপমাত্রা, যেমন ধর হচ্ছে আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে শব্দের বেগটা হচ্ছে 332 মিটার/সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে এরকম একটা তাপমাত্রা নিয়ে নিচ্ছি যেটা θ1 হচ্ছে ধর 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ওই সূত্র যেহেতু ইউজ করব, তার মানে তাপমাত্রাটাকে T1 বানায় নিতে হবে, মানে কেলভিনে নিতে হবে, সেটা হচ্ছে 273 হয়ে যাবে। আর এরকম আমাদের সেকেন্ড তাপমাত্রাটা θ2, যেটা হচ্ছে ধর 1 ডিগ্রি সেলসিয়াস। তো তার জন্য আমাদের T2 এই তাপমাত্রাটা হয়ে যাবে 273+1, মানে হচ্ছে 200, আচ্ছা লিখে দিচ্ছি, 273+1 কেলভিন বা 274 কেলভিন। তো আমরা এই T1 তাপমাত্রায় এইটার জন্য যে V1টা সেটা জানি, V1 হচ্ছে 332, এটা আমাদের জানা 332 মিটার/সেকেন্ড। আর আমাদের এখন আমরা বের করব যে V2 কত হয়। এটা যদি বের করে নিই ওই সূত্র দিয়ে, তাহলে আমি সূত্র অনুযায়ী বসাচ্ছি, তাইলে হচ্ছে আমরা V2 বের করব। তাহলে উল্টায় লিখি সূত্রটা, V2/V1 ইকুয়ালস টু √T2/T1। এইখান থেকে আসতেছে V2 ইকুয়ালস টু √T2/T1 ইন্টু V1, যেটা দাঁড়াচ্ছে উপরে হচ্ছে 274 আর নিচে হচ্ছে 273 ইন্টু 332। কেউ একজন হিসাব করে বল কত আসে। উম, 61, হ্যাঁ ঠিক আছে, আসবে হচ্ছে 332.61 বা 61 মিটার/সেকেন্ড। ওকে, তার মানে ছিল আগে 332, 1 ডিগ্রি বাড়ানোতে বেড়ে গেছে 0.61 পরিমাণ। তাহলে প্রতি ডিগ্রি বাড়ানোর জন্য কতখানি পরিবর্তন হয়েছে সেটাকে আমি এখানে লিখতেছি। সুতরাং সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তনে বেগের পরিবর্তন বা শব্দের বেগের পরিবর্তন আর কি, বেগের পরিবর্তন সেটা হচ্ছে ওই 332.61 মাইনাস 332 মিটার/সেকেন্ড বা হচ্ছে 0.61 মিটার/সেকেন্ড। তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই তাহলে 0.61 করে বেড়ে যাবে, আর প্রতি ডিগ্রি সেলসিয়াস যদি কমাই তাহলে 0.61 করে কমে যাবে। তাহলে এটাকে আমরা 1 ডিগ্রির জন্য যেহেতু এতখানি পরিবর্তন হয়েছে, তাহলে থিটার জন্য কতখানি হবে, জাস্ট ওইটার সাথে থিটা গুণ হবে। আচ্ছা, তাইলে এভাবে লিখতেছি জিনিসটা। সুতরাং θ°C তাপমাত্রা পরিবর্তনে শব্দের বেগের পরিবর্তন, এটা কিন্তু বাতাসের জন্য, হ্যাঁ অবশ্যই শুধুমাত্র বাতাসের জন্য, বায়ুতে। আচ্ছা এখানে অ্যাড করে দিই, বায়ুতে শব্দের বেগের পরিবর্তন জাস্ট থিটা গুণ হয়ে যাবে, থিটা ইন্টু বা এই পরে দিয়ে দিই 0.61 ইন্টু থিটা মিটার/সেকেন্ড। ওকে, তাইলে সবসময় আমাদের যদি, তাইলে এখন এটা লিখতে পারি যে সুতরাং যদি বলে যে 0 যে কোনো তাপমাত্রা, মানে 0 থেকেই তো আমাদের শুরু, θ°C তাপমাত্রায়, θ°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেটা কত হবে,
থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে, মানে 0-তে হচ্ছে 332, তার সাথে যোগ বা বিয়োগ করা লাগবে সবসময়। তার মানে এরকম হয়ে যাবে 332 প্লাস 0.61 ইন্টু থিটা, এত মিটার পার সেকেন্ড। ওকে, সবসময় 332-এর সাথে আমরা ওইটুকু যোগ বা বিয়োগ করব, মানে যদি যা বলবে। তাহলে ফাইনালি সূত্রটাকে এভাবে লিখতে পারি আমরা, এই শব্দ এইটাকে আমরা ভি থিটা দিয়ে দেখাইলাম, আর এই যে 332 এটা ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, ভি 0 দিয়ে দেখাইলাম, প্লাস 0.61 ইন্টু থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের যদি কখনো বলে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে, এরকম যদি বলে, তাহলে আমাদের এখানে ভি, কোনটা এটা, এটা ভি থিটা দিয়ে বুঝাইছি থিটা ডিগ্রি সেলসিয়াস, আর এটা ভি 0 দিয়ে বুঝাচ্ছি এই যে 332 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ, আর এই থিটা তো এখানে আছে, মানে এই জিনিসটাকে এভাবে লিখলাম। এই পুরা কথাটাকে বুঝাইছি ভি থিটা দিয়ে, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332, সেটা হচ্ছে ভি 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ, তারপর 0.61 ইন্টু থিটা। এখন উদাহরণ দিচ্ছি, ধর বললো 25 ডিগ্রি সেলসিয়াসে, তো 25 ডিগ্রি সেলসিয়াসে কত সেটা যদি বের করতে বলে, V25 ইকুয়ালস টু এখানে হবে এরকম হবে আর কি, 332 প্লাস 0.61 ইন্টু 25, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা এটাকে আমি একদম ডিগ্রি সেলসিয়াস, কত আসে 347.25। তো এরকম আমরা ডিরেক্ট বের করে নিতে পারবো ওই সূত্র না ইউজ করেও। ওকে, এটাও আমরা করতে পারবো, আর চাইলে ওই সূত্র দিয়েও করা যাবে, সূত্রের মধ্যে ক্যালভিনে 2বার তাপমাত্রা বসে, সেটাও আমরা করতে পারবো। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, এবার আমাদের শব্দের বেগ আরো কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে শব্দের বেগ চাপের উপরে নির্ভর করে না। এই জিনিসটা লিখে রাখতে পারিস যে নোট আকারে, যে চাপের, শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাব নাই। তো সেকেন্ড হচ্ছে ঘনত্ব, বায়ুর মানে আর কি মাধ্যমের ঘনত্ব আর কি, বা বাতাসের ঘনত্ব যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে শব্দের বেগ ঘনত্বের, শব্দের বেগ বায়ুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তান, ওকে। তাহলে ব্যাপারটা এরকম, আমরা ঘনত্বকে যদি রো দিয়ে দেখাই, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/√ρ। হ্যাঁ, রো দিয়ে আমরা ঘনত্ব বোঝাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারবো। আচ্ছা, সবার এইটুকু লেখা হইলে বলিস। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে চাইলে ওই যে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কে 1/√ρ। তাইলে এটাকে আবার আর গুণ দিয়ে এরকম লেখা যায়। আচ্ছা, দরকার নাই, এটা এই পর্যন্তই থাকুক, মানে সূত্র আকারে আসলে যদি দুইটা ভিন্ন ডিফারেন্ট ঘনমাত্রায় দেয়, ঘনত্বে দেয়, তখন আমরা এই সূত্রটাকে 2বার লিখবো, 2বার লিখে ভাগ দিয়ে অঙ্ক করব যদি আসে কখন। হ্যাঁ, আই মিন এভাবে হবে তখন, যদি ম্যাথের জন্য হয় একবার লিখবি V1 1 এরকম আসবে, আর V2, তাহলে এই দুইটা থেকে একবারে ভাগ দিয়ে লিখলে এরকম লিখতে পারবো V1/V2, এভাবে সূত্রটাকে লিখে রাখতে পারিস। রুট, যেহেতু ব্যস্তানুপাতিক, রো উপরে চলে যাবে, ρ2 উপরে চলে যাবে, আর ρ1 নিচে চলে আসবে। হ্যাঁ,
এইটাকে সূত্র আকারে লিখে রাখতে পারিস। হ্যাঁ, সমস্যা নেই, এইটাকে সূত্র আকারে লিখে রাখতে পারিস। তো আমরা এই দুইটা থেকে এভাবে লিখতে পারি, v1/v2 ইকুয়ালস টু রুট ρ2/ρ1। তাহলে ρ1 হচ্ছে আদি ঘনমাত্রা বা আদি ঘনত্ব, বাতাসের ঘনত্ব। তখন এটা হচ্ছে ওই ρ1 ঘনত্বের জন্য যে বেগ, আর এটা হচ্ছে ঘনত্ব চেঞ্জ হয়ে গেলে নতুন বেগ কত হবে সেটা। এদের সম্পর্কটা এরকম। আচ্ছা, এইবার তারপরের যে জিনিস সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, সেটার উপরেও শব্দের বেগ নির্ভর করে, আমরা জানি। 3 নাম্বার হচ্ছে মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি, শব্দের বেগ তত বেশি। তো আমরা জানি কঠিনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তাহলে কঠিন পদার্থের সবচেয়ে বেশি হবে শব্দের বেগ তত বেশি। আচ্ছা, মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি ওখানে শব্দের বেগ তত বেশি হবে। ওকে, তাহলে কঠিনের ক্ষেত্রে শব্দের বেগটা সবচেয়ে বেশি হয়, তারপরে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। ওকে, এই ছিল মোটামুটি শব্দের বেগের ক্ষেত্রে যে জিনিস। এবার শব্দের ব্যবহার নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, এগুলা মুখে মুখেই আমি বলে দিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে যে ধর আমরা এই প্রতিধ্বনির যে ব্যবহারটা, সেই প্রতিধ্বনি ব্যবহার করে এই কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি। এইটার বিভিন্ন ম্যাথও আছে, যে এই ক্ষেত্রে কি হবে, যে পানি কতটুকু নিচে আছে, বা একটা ইসের ধর খনির ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, বা বিভিন্ন এই যে মাটির নিচে যে বিভিন্ন লেয়ার গুলা, সেখানে তেল বা ওই অন্যান্য খনিজ সম্পদ যেগুলা, সেগুলার কোনটা কতটুকু গভীরে আছে, আমাদের কতটুকু নিচে যাইতে হবে, খুঁড়তে হবে, সেই জিনিসগুলা। হ্যাঁ, সেই জিনিসগুলাও আমরা ইয়া করতে পারবো, জাজ করতে পারবো। বলতেছি ওয়েট। তো এখন কথা হচ্ছে যে তোর এই বিভিন্ন লেয়ারে যে বিভিন্ন পরিমাণ পদার্থ, আমরা জানি যে বিভিন্ন পরিমাণ পদার্থের মধ্যে দিয়ে শব্দের বেগ ডিফারেন্স, সেখানে সময় ডিফারেন্স হবে, মানে এই এই জিনিসগুলা বেস করে, পুরা জিনিসগুলো অ্যানালাইসিস করে, প্রত্যেকটা স্তরে কোন স্তরটা কতটুকু আছে, তেলের স্তর কতটুকু আছে, বা অন্যান্য খনির স্তর কতটুকু আছে, সেটাকে আলাদা করা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে রিসিভার, মানে শব্দ একটা হচ্ছে প্রতিধ্বনি উৎপন্ন করে, মানে শব্দ উৎপন্ন করে, আর একটা ওই শব্দটাকে, রিটার্ন শব্দটাকে গ্রহণ করে। তো ওই রিসিভারটাকে জিওফোন বলা হয়, এইখানে একটু বইয়ে পড়লে পাবি আর কি। তো এই শব্দ যাওয়া আসা এবং এর মধ্যবর্তী সময়, এগুলা সবকিছু জাজ করে এক্সাক্ট লোকেশনগুলো বের করা যায়। একই সাথে বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি, যেগুলাকে নর্মাল আমরা ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবো না, বা ওভাবে ক্লিন করতে গেলে, ম্যানুয়ালি ক্লিন করতে গেলে সেই জিনিসগুলা কোনো কারণে নষ্ট হওয়ার চান্স আছে, এরকম হইলে সেই সব যন্ত্রপাতিকে পরিষ্কার করার জন্য আমরা এই সাউন্ড ওয়েভ ইউজ করি। সাউন্ড ওয়েভ দিয়ে এই জিনিসগুলোকে পরিষ্কার করা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়। তো এইগুলা একবার রিডিং দিলেই পারবি। এরপরে আসি বিভিন্ন সুর, আই মিন যারা এটা মেনলি এই মিউজিকের সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমরা একটা শব্দকে, সুরযুক্ত একটা শব্দকে নর্মালি 3টা বৈশিষ্ট্য দিয়ে আলাদা করা যায়, আরো বিভিন্ন ওয়ে আছে। তো একটা হচ্ছে তীব্রতা, একটা হচ্ছে তীব্রতাটা হচ্ছে, শব্দ বলছি যে একটা তরঙ্গ, আর তরঙ্গ মানেই হচ্ছে, তরঙ্গের সংজ্ঞার মধ্যেই ছিল যে এরা শক্তি, মাধ্যমের এক স্থান থেকে আরেক স্থানে শক্তিকে সঞ্চারিত করে, তার মানে শব্দ শক্তি ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো এই শক্তি ক্যারি করে নিয়ে যাওয়ার সময় তার সামনে যদি আমরা একটা একক ক্ষেত্রফল চিন্তা করি, একটা শব্দ যখন এখানে এনার্জি নিয়ে যাচ্ছে,
এই মাধ্যমের মধ্যে দিয়ে প্রতি একক ক্ষেত্রফলে সে কি পরিমাণ শক্তি ক্যারি করে নিয়ে যাচ্ছে প্রতি 1 সেকেন্ডে, সেই পরিমাণটাকে আমরা বলবো শব্দের তীব্রতা। তার মানে শব্দের তীব্রতাটা হচ্ছে একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে শব্দ কর্তৃক সঞ্চারিত শক্তির পরিমাণ। তাইলে শব্দের তীব্রতা আর কি। ধর এটা একটা ক্ষেত্রফল চিন্তা করলাম, এই ক্ষেত্রফল, এটার মধ্যে দিয়ে সাউন্ড যাবে এখন তরঙ্গ আকারে। ওকে, তো এই তরঙ্গ এটা কি পরিমাণ শক্তি নিয়ে যাচ্ছে, তাইলে এইটা হচ্ছে প্রতি সেকেন্ডে। তো এটা যদি বের করতে যাই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তীব্রতাকে যদি আমরা ইন্টেন্সিটি আই দিয়ে দেখাই তাহলে এরকম আসবে। ই হচ্ছে এর বহনকৃত শক্তি, আচ্ছা, বা শক্তি লিখলাম শুধু, আর এ হচ্ছে ক্ষেত্রফল, আর টি হচ্ছে সময়। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তীব্রতা আই সেটা হচ্ছে কতখানি শক্তি নিয়ে গেছে ই প্রতি একক ক্ষেত্রফলে, মানে এ দিয়ে ভাগ দিব একক সময়ে, তার মানে এরকম আসতেছে ই বাই এ টি, প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সঞ্চারিত শক্তির পরিমাণকে আমরা বলতেছি তীব্রতা। তাইলে এইটাকে আরেকটু চাইলে এভাবে লেখা যায়, মানে এককটা কি হবে, এককটা এরকম হবে, একক হচ্ছে শক্তির একক জুল, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, আর সময় হচ্ছে সেকেন্ড। আবার জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি, তাইলে এটাকে আমরা ওয়াট পার মিটার স্কোয়ার লিখতে পারি। ওকে, এটাকে আমরা ওয়াট পার মিটার স্কোয়ার লিখতে পারি। তো এটা হচ্ছে শব্দের তীব্রতা। এবার আসি শব্দের তীক্ষ্ণতা বা পিচ, শব্দ কতটুকু মোটা বা চিকন ভয়েসে, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি শব্দের তীক্ষ্ণতা। তো তীক্ষ্ণতা অ্যাকচুয়ালি কম্পাঙ্কটাই, ধর এই যে এইরকম কম্পাঙ্ক বিশিষ্ট একটা শব্দ আর এই রকম কম্পাঙ্কের একটা শব্দ, এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমরা তীক্ষ্ণতা আকারে বলতেছি। ওকে, তো এইটা যেহেতু কম্পাঙ্কই, তার মানে এটার এককটা হার্টস হবে। যেমন মেয়েদের ভয়েস আর ছেলেদের ভয়েসের যদি কথা বলি, তো নর্মালি ওদের বেশি তীক্ষ্ণ হয় আর পুরুষের কণ্ঠ মোটা হয়। তো এই ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক দিয়েই বলতেছি। আচ্ছা, আমাদের মনে হয় টাইম এন্ড হয়ে যাবে, আরেকবার অবশ্য আরেকটুই বাদ আছে, আমি মনে হয় শেষ করতে পারবো। আচ্ছা, আগে জয়েন দে আরেকবার, আমি একটু। আচ্ছা শোন, তাইলে শব্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টিম্বার। হ্যাঁ, টিম্বার নিয়ে বেশি কিছু বলা নাই এখানে, তোদের এই জিনিসগুলো নিয়ে একদমই বেশি কিছু বলা নাই, তোদের লাগবেও না। টিম্বারটা হচ্ছে এই যে আমরা যে আলাদা আলাদা এই বাদ্যযন্ত্র থেকে আসা শব্দকে যেমন আমরা আলাদা করতে পারতেছি, ঢোলের সাউন্ড একরকম, বাঁশির সাউন্ড একরকম, আমরা বুঝতে পারি যে এটা আলাদা কোনো উৎস থেকে আসতেছে। তো যে বৈশিষ্ট্যের কারণে এই পার্থক্যগুলো আমরা ধরতে পারি, সেই বৈশিষ্ট্যটাকে আমরা টিম্বার বলতেছি। ওকে, আচ্ছা, তো বাদ্যযন্ত্রের কয়েকটা টাইপ এখানে দেওয়া আছে। একটা হচ্ছে তার দিয়ে তৈরি, যেগুলা ওই একতারা দোতারা বা এরকম। তারপরে হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে যেগুলা, আই মিন বাঁশি, হারমোনিয়াম, আর কিছু আছে যেগুলো আমরা আঘাত করে বা প্রেশার দিয়ে করতেছি, যেটা এরকম হচ্ছে ঢোল, তবলা, এই। আর লাস্ট হচ্ছে শব্দ দূষণ। আমাদের এই যে শব্দের তীব্রতা, যেটা একটু আগে পড়লাম, তো আমাদের একটা তীব্রতা নির্দিষ্ট একটা লেভেল থাকে, যে লেভেলের উপরে চলে গেলে সেটা আমাদের জন্য শ্রুতি, কি বলবো এটারে, একটু কষ্ট হয়ে যাবে শোনা, মানে শুনতে পারবো আমরা কিন্তু সেটা আমাদের জন্য ইফেক্ট করবে। তো এরকম একটা মাত্রা আছে, তো সেইটার উপরে বেস করে আমরা কিছু বিভিন্ন টাইপের শব্দকে বিভিন্ন পরিমাণ তীব্রতা লেভেলে ভাগ করছি, এটাকে তীব্রতা লেভেল বলে। তো যেমন একদম যদি সবচেয়ে লো তীব্রতা লেভেলের শব্দ, যেমন মশার পাখার যে শব্দটা, সেটাকে আমরা শুনতে পারি না, সেটাকে যদি আমি 0 ডেসিবেল বলি, এটা কিন্তু ডিবি দিয়ে ডেসিবেল বোঝাচ্ছে। তো এরকম বাকিগুলো আস্তে আস্তে এটার উপরে বেস করে, যেমন জেড ইঞ্জিনের শব্দ প্রায় 110 থেকে 140 ডেসিবেল এরকম। তো মোটামুটি আমাদের 60 ডেসিবল পর্যন্ত আমাদের জন্য, মানে আর কি কোনো রকম কষ্ট ছাড়া, যেটা এই যে নর্মাল গাড়ির সাউন্ড যে,
তো এর চেয়ে বেশি হয়ে গেলে তখন সেটা আমাদের খুব বেশি ইফেক্ট ফেলে আমাদের উপরে, সেটা কষ্টসাধ্য হয়। তো তখন সেগুলো দূষণের পর্যায়ে চলে যায়। তো এইটা নিয়ে একটু কথাবার্তা বলা আছে, শব্দ দূষণ রোধে মাঝে মাঝে এগুলা নাম্বারে আসে আর কি, যে এগুলাই কি প্রবলেম হইতে পারে। তো আজকে মনে হয় এই চ্যাপ্টারের থিওরি শেষ হয়ে গেল, আমরা নেক্সট দিন থেকে ম্যাথ শুরু করতে পারি। তবে তার আগে মনে হয় একটা ছোট্ট পরীক্ষা নেওয়া উচিত থিওরির উপরে, নেব নাকি? দরকার নাই বলে কোনো কথা নাই। আচ্ছা, আমি রেকর্ড অফ করতেছি। ওকে।